কখনো ভেবে দেখেছেন একটা দেশের পুরো ছবিটা বোঝার জন্য যদি শুধু একটা দিনের খবরকে আতশকাচের নিচে ফেলা যায়? চলুন আমরা ঠিক এটাই করতে যাচ্ছি। তারিখটা ৩রা জানুয়ারি ২০২৬। দেখা যাক এই একটা দিন আমাদের দেশ সম্পর্কে ঠিক কি বলে। আর এইটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে। মানে একদিনের খবরাখবর থেকে একটা দেশের ভবিষ্যৎ সম্পর্কে কি ধারণা করা যেতে পারে? আপাত দৃষ্টিতে তো মনে হতেই পারে ঘটনাগুলো আলাদা, কিন্তু দেখবেন সব কিছুর মধ্যে একটা যোগসূত্র আছে যে একটা বড় ছবি তৈরি করে। তাহলে চলুন এক ঝলকে দেখিনি আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে অধিকার, আইন আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপর দেখব দেশের নতুন অর্থনৈতিক পদক্ষেপগুলো, এরপর সমাজের কিছু চাপানো সমস্যা, আর সবশেষে রাজনৈতিক আর প্রাকৃতিক সীমানা নিয়ে কিছু কথা। আচ্ছা, তাহলে শুরু করা যাক আমাদের প্রথম ভাগ দিয়ে। এখানে আমরা কথা বলবো সেই সব নিয়মকানুন নিয়ে যা আমাদের জীবনকে চালায়, আর সাথে সাথে প্রযুক্তি কিভাবে নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি করছে সেটাও দেখব। দেখুন, এই কথাটা কিন্তু আমাদের বিচার ব্যবস্থার একটা স্তম্ভ। সুপ্রিম কোর্ট আবার মনে করিয়ে দিচ্ছে যে দোষী সাব্যস্ত হওয়ার আগে পর্যন্ত সবাই নির্দোষ। জামিনটা হলো অধিকার আর জেলটা ব্যতিক্রম। স্রেফ কাউকে শাস্তি দেওয়ার জন্য বা শিক্ষা দেওয়ার জন্য জামিন আটকে রাখা যাবে না। এটা আসলে আমাদের সংবিধানের দেওয়া জীবন ও স্বাধীনতার মৌলিক অধিকারের কথাই বলছে। এবার চলুন প্রযুক্তির জগতে। সরকার এক্স প্ল্যাটফর্মকে তাদের এআই চ্যাটবট গ্রক নিয়ে একটা নোটিশ দিয়েছে। কেন? কারণ অভিযোগ উঠছে যে এটা ব্যবহার করে আপত্তিকর কন্টেন্ট বানানো হচ্ছে। দেখুন, এটা কিন্তু সেই পুরনো বিতর্ককেই নতুন করে সামনে আনলো। একদিকে মত প্রকাশের স্বাধীনতা, আর অন্যদিকে ক্ষতিকর জিনিস থেকে মানুষকে বাঁচানোর দায়িত্ব। নিয়মকানুন তো বানানো হলো, কিন্তু তার আসল পরীক্ষা হয় মাঠে। যেমনটা হচ্ছে মহারাষ্ট্রের পুরসভা নির্বাচনে ৬৮ জন প্রার্থী কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জিতে গেলেন। আবার আচরণবিধি ভাঙার অভিযোগও উঠছে। এতে কিন্তু পুরো নির্বাচনী প্রক্রিয়া আর এমনকি স্পিকারের ভূমিকা নিয়েও বড়সড় প্রশ্ন উঠে গেছে। মানে নিয়ম থাকা এক কথা, আর সেটাকে ঠিকঠাকভাবে প্রয়োগ করাটা একদম অন্য ব্যাপার। ওকে, আইন আর নিয়মকানুনের জগৎ থেকে বেরিয়ে এবার দেশের অর্থনীতির দিকে নজর দেওয়া যাক। এই ভাগে আমরা সরকারের এমন কিছু বড় নীতিগত সিদ্ধান্তের কথা বলবো যেগুলো দেশের আর্থিক বৃদ্ধিকে একটা নতুন দিশা দেওয়ার চেষ্টা করছে। এই যে টেবিলটা দেখছেন, এটা গ্রামের কর্মসংস্থান প্রকল্পে একটা বিরাট পরিবর্তনের কথা বলছে। পুরনো এমজি-এনআরজি এর বদলে এসেছে নতুন ভিভি গ্রামজি আইন। কাজের দিনের গ্যারেন্টি ১০০ থেকে বেড়ে ১২৫ দিন হয়েছে। এটা তো ভালো খবর। কিন্তু আসল পরিবর্তনটা হলো দুটো জায়গায়। ১. প্রযুক্তির ব্যবহার, আর ২. টাকা দেওয়ার মডেলে। এখন জিআইএস আর এআই দিয়ে সবকিছুর উপর নজর রাখা হবে। আর রাজ্যগুলোকে এখন মোট খরচের ৪০% দিতে হবে। আর এখানে তেলেঙ্গানার মতো রাজ্যগুলো আপত্তি জানাচ্ছে। তাদের কথা হলো এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর বিরুদ্ধে যাচ্ছে। আচ্ছা, দেশের বড় বড় রাস্তাঘাট, ব্রিজ, এই প্রজেক্টগুলো এত দেরিতে শেষ হয় কেন? আমাদের হয়তো মনে হতে পারে টাকার অভাব বা সরকারি ছাড়পত্রের সমস্যা, কিন্তু দেখুন PRAGTTI এর ৫০তম বৈঠকের ডেটা বলছে আসল কারণটা অন্য। সবচেয়ে বড় বাধা হল জমি অধিগ্রহণ। ৩৫% দেরি হয় শুধু এই এক কারণে। অর্থনীতির জন্য একটা দারুণ খবর কিন্তু আসছে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সেক্টর থেকে। ২৩,০০০ কোটি টাকার একটা বড়সড় বিনিয়োগে ২২টা নতুন প্রজেক্ট অনুমোদন পেয়েছে। আর এর সাথে জড়িয়ে আছে ফক্সকন আর টাটা ইলেকট্রনিক্সের মতো বড় নাম। মেক ইন ইন্ডিয়া উদ্যোগের অংশ হিসেবে এর মূল লক্ষ্য শুধু বাইরের পার্টস এনে এখানে জোড়া লাগানো নয়, বরং দেশি যন্ত্রাংশ তৈরি করা। অর্থনীতি থেকে এবার আমাদের আলোচনার ফোকাসটা একটু সমাজের দিকে ঘোরানো যাক। এখানে আমরা এমন দুটো ঘটনা নিয়ে কথা বলবো যা আমাদের শিক্ষা ব্যবস্থা আর শহুরে জীবনের কিছু গভীর সমস্যাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। হিমাচল প্রদেশের একটা কলেজের এই ঘটনাটা সত্যিই খুব দুঃখজনক। র্যাগিং এবং যৌন হেনস্থার অভিযোগের পর একজন ১৯ বছর বয়সী ছাত্রের মৃত্যু হয়। এরপরেই ৪ জন ছাত্র আর একজন অধ্যাপকের বিরুদ্ধে নতুন ভারতীয় ন্যায় সংহিতা, মানে আমাদের নতুন পেনাল কোড অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনাটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে র্যাগিংয়ের মতন একটা ভয়ঙ্কর সমস্যা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনও কতটা গভীরে রয়ে গেছে। একটা পলিসি যা গত ৩ বছর ধরে আটকে ছিল, তার অবশেষে অবসান ঘটল।
কিন্তু কোন পলিসি আর কাদের ওপর এর প্রভাব পড়বে? এর প্রভাব সরাসরি পড়ছে দিল্লির হাজার হাজার বাড়ির মালিকদের ওপর। এতদিন যারা নিজেদের লিজ হোল্ড অর্থাৎ ভাড়ার জমিতে থাকা বাড়িকে ফ্রি হোল্ড বা পুরোপুরি নিজেদের মালিকানায় আনতে পারছিলেন না, তাদের জন্য এটা একটা বড় খবর। ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস বা LNDO এখন থেকে সরকারি সার্কেল রেট ব্যবহার করবে, যা একটা দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটালো। আমাদের আলোচনার একেবারে শেষ ভাগে চলে এসেছি আমরা। এখানে আমরা দুটো একদম ভিন্ন ধরনের সীমানা নিয়ে কথা বলবো। একটা রাজনৈতিক সীমানা, যা একটা নদীকে ঘিরে তৈরি, আর অন্যটা প্রাকৃতিক সীমানা, যা একটা সংবেদনশীল ইকোসিস্টেমকে ঘিরে। সিন্ধু জল চুক্তি নিয়ে বিদেশমন্ত্রীর এই কথাটা কিন্তু ভারতের অবস্থানটা একেবারে পরিষ্কার করে দিচ্ছে। বার্তাটা খুব স্পষ্ট। সদিচ্ছা একতরফা হতে পারে না। এই চুক্তিটা বন্ধুত্বের প্রতীক, কিন্তু যদি উল্টো দিক থেকে রাষ্ট্রীয় মদতে সন্ত্রাসবাদ চলতে থাকে, তাহলে সেই সদিচ্ছা বজায় রাখাটা খুব কঠিন হয়ে পড়ে। রাজনৈতিক উত্তেজনা থেকে অনেক দূরে অন্য এক সীমান্তে একটা অন্যরকম ট্র্যাজেডি ঘটে চলেছে, একদম নীরবে। এই স্লাইডটা আমাদের সেদিকেই নিয়ে যাচ্ছে। 7 শুধু একটা সংখ্যা, কিন্তু এই সংখ্যার পেছনের গল্পটা শুনলে মন খারাপ হয়ে যাবে। পশ্চিমঘাট পর্বতমালার 7টা বিরল প্রজাতির গ্যালাক্সি ফ্রগ, যা শুধু ওখানেই পাওয়া যায়, তাদের এখন মৃত বলে ধরে নেওয়া হচ্ছে। আর এর কারণ ভাবা যায় অনৈতিক ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি। মানুষের একটা শখ প্রকৃতির জন্য কতটা বিধ্বংসী হতে পারে, এটা তার একটা ভয়ঙ্কর উদাহরণ। তাহলে এই যে আমরা একটা দিনের খবরের মধ্যে দিয়ে গেলাম, কি দেখলাম আমরা? আইন, অর্থনীতি, সমাজ, সীমানা, সব কিছুর একটা ঝলক পেলাম। দিনের শেষে প্রশ্নটা এটাই থেকে যায়, এই যে ছোট ছোট ঘটনা, নীতি, বিতর্ক, আনন্দ, বিষাদ, এই সব কিছু মিলিয়ে একটা দেশ আসলে কিভাবে তার নিজের ভবিষ্যৎটা লেখে, এটা কিন্তু আমাদের সবার ভাবার বিষয়।